হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি কাদম্বিনী ফাউন্ডেশন ব্যাচ 2024 সালের এএনএম জিএনএম এক্সামের জন্য। তো তার সেকেন্ড ক্লাস, আজকের ক্লাসে পড়বো আমরা সেলের সেকেন্ড পার্ট। অলরেডি আমাদের কাদম্বিনী ফাউন্ডেশন ব্যাচের ফার্স্ট ক্লাস চলে এসছে। তো যারা এই ব্যাচের সম্পর্কে জানো না তাদেরকে বলবো যে তোমরা চ্যানেলের পেজ থেকে এই ব্যাচের ডিটেলসটা জেনে যাবে। তার সাথে আগের দিনের যে সেলের পার্ট 1 ক্লাসটা আমরা দেখেছি সেই ক্লাসটা তোমরা দেখে নেবে অবশ্যই। তো আগের ক্লাসটা যদি না দেখো তাহলে কিন্তু সেল সম্পর্কে বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে না এবং আজকের যে ক্লাস সেই ক্লাসটা করতে পারবে না। তো যারা নতুন তারা আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে, প্লাস এই ক্লাসটাও দেখবে। তো ক্লাস শুরু করার আগে বলবো যে ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং তোমার অন্যান্য সহপাঠী যারা এবছর 2024 সালের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দেবে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের এই চ্যানেলে কিন্তু লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ ফ্রিতে কোচিং করানো হয় এবং এক্সাম রিলেটেড বিভিন্ন যে আপডেট সেগুলো কিন্তু নিয়মিত শেয়ার করা হয়। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমরা সেলের সেকেন্ড পার্ট করব। তো আজকের টপিকের ফার্স্টেই আমরা পড়ব, সেটা হলো সেল ওয়াল। তো সেল ওয়ালের বাংলা নাম কোষ প্রাচীর। তো সেল ওয়ালের বাংলা নাম কোষ প্রাচীর। কোষ প্রাচীর। তো এই সেল ওয়ালটা কি? সেল ওয়াল বলতে বোঝায় একটা কোষের সবচেয়ে বাইরের যেই আবরণ সেটাকেই বলা হয় কোষ প্রাচীর এবং এই কোষ প্রাচীরটি সাধারণত সেলুলাস নির্মিত হয়ে থাকে। তো কোষ প্রাচীর সম্পর্কে একটু বেসিক আইডিয়া নেওয়া যাক। তো সেল ওয়াল ইট ইজ মেড অফ সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এক্সেট্রা। তো এর মধ্যে সাধারণত এই সেলুলোজটাই বেশি থাকে কিন্তু এছাড়াও এর মধ্যে হেমিসেলুলোজ এবং লিগনিন, পেকটিনের মতন পদার্থও কিন্তু থাকে। তো এরপর দেখা যাক এর কাজ। তো এই যে কোষ প্রাচীরটা আছে এর কাজ কি? প্রথমে এর যেই কাজ সেটা হলো ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট মানে পরিবহন। পাশাপাশি যখন দুটো কোষ আছে তখন একটা কোষ থেকে আর একটা কোষের মধ্যে বিভিন্ন রকমের উপাদান যেমন জল, বিভিন্ন রকম খনিজ পদার্থ, ওগুলোর কিন্তু ট্রান্সপোর্ট অর্থাৎ পরিবহন ঘটায়। তাহলে এটা কিসের পরিবহন ঘটায়? জল এবং খনিজ পদার্থ। জল ও খনিজ পদার্থের কিন্তু ট্রান্সপোর্ট ঘটায়। এছাড়াও কি এটা এনার্জি প্রোডাকশনে অংশগ্রহণ করে। তো বোঝা গেল যে একটা কোষ প্রাচীরের কত রকমের ভূমিকা থাকতে পারে। শুধু তাই নয়, তার সাথে কি আছে? তার সাথে আছে রিপ্রোডাকশন, অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা যখন কোষ তৈরি হয় তার যেই পদ্ধতি সেই পদ্ধতিতেও কিন্তু এই সেল ওয়াল বা কোষ প্রাচীরের অনেক ভূমিকা থাকে। তো এই যদি একটা কোষ হয় তো এর সবচেয়ে বাইরের যেই অংশ সেটাই হলো এই সেল ওয়াল। তো কোষটা যখন রিপ্রোডাকশন হচ্ছে অর্থাৎ কোষের নিউক্লিয়াসটা যখন এরকম থাকছে, কিন্তু কোষ বিভাজনের সময় যখন নিউক্লিয়াসটা এরকম একটা ডাম্বেল আকৃতি ধারণ করে যখন সম্পূর্ণ দুটো নিউক্লিয়াস হয়ে যায় তখন তো এর যেই দুটো নিউক্লিয়াস আলাদা হয়ে গেল, তখন দুটো কোষ তো আলাদা হতে হবে, পরস্পর পৃথক হতে হবে। তখন যদি এই কোষ প্রাচীর যদি পরস্পর বিভাজিত না হয়, এখান থেকে যদি বিভাজিত না হয় তাহলে তো আমার একটা কোষের মধ্যেই দুটো নিউক্লিয়াস থেকে গেল, তাহলে তো নতুন কিছু রিপ্রোডাকশন হলো না। তো তখন আমার দরকার কি? সেল ওয়ালেরও কিন্তু বিভাজন দরকার, নাহলে কিন্তু নতুন সেল রিপ্রোডাকশন হবে না। তো এই গেল সেল ওয়ালের ব্যাপারে। এছাড়া আছে প্রোটেকশন মানে কি? একটা যে কোষ তাকে বাইরের বিভিন্ন রকমের যে মানে বাধা বা আঘাতগুলো আসে সেগুলোর থেকে রক্ষা করার জন্য কিন্তু এই সেল ওয়ালের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেল। সেল ওয়াল নিয়ে আরেকবার শর্টে বলে দিই। সেল ওয়ালটা সাধারণত কোষের সবচেয়ে বাইরের অংশ এবং এটা সাধারণত কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। শুধু সেলুলোজ থাকে না, এর সাথে থাকে হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিনের মতন বিভিন্ন পদার্থ। তো এই সেল ওয়ালের কাজ কি? সেল ওয়ালের কাজ ট্রান্সপোর্ট, সাধারণত জল এবং বিভিন্ন খনিজ পদার্থ ট্রান্সপোর্ট করে, এনার্জি প্রোডাকশনে সাহায্য করে, রিপ্রোডাকশনে সাহায্য করে এবং কোষকে প্রোটেকশন দিতে সাহায্য করে কিন্তু এই সেল ওয়াল বা কোষ প্রাচীর। তো এরপর আমরা যেটা পড়ব সেটা হলো সেল মেমব্রেন বা কোষ পর্দা। তো সেল মেমব্রেনের যেটা কাজ এটা হলো সাধারণত ফসফোলিপিড, প্রোটিন এবং লিপিড দ্বারা নির্মিত। তো এর যে গঠন
এই গঠন নিয়ে বলতে গেলে সবার প্রথমে যেটা বলতে হয় সেটা হলো, আগের ক্লাসে লাস্টে আমি বলেছিলাম পিএলপি মডেল, যার প্রবক্তা ছিলেন বিজ্ঞানী রবার্টসন। তো এই যে পিএলপি মডেল সেটা কিন্তু এই কোষ পর্দাতে সাধারণত দেখা যায়। তো এই যে ব্যাপারটা পিএলপি মডেল, তো পিএলপি মডেলটা কি? পিএলপি মডেল বলতে সাধারণত বোঝায়, পিএলপি বলতে বোঝায় প্রোটিন, লিপিড, প্রোটিন মডেলকে। তো পিএলপি যেই মডেল সেটা বলতে বোঝায় প্রোটিন, লিপিড, প্রোটিন মডেল। তো এই যে কোষ পর্দা, এই কোষ পর্দা হলো ত্রিস্তরীয় এবং এর যে তিনটে স্তর, সেই তিনটে স্তর প্রোটিন, লিপিড এবং প্রোটিন এইভাবে সজ্জিত। তো এর মধ্যে যেই লিপিড অঞ্চলটা আছে, এটা সাধারণত দ্বিস্তরীয় আবার ফসফোলিপিড দ্বারা তৈরি। তো এই যে লিপিড অঞ্চল, এটা আবার দ্বিস্তরীয় ফসফোলিপিড দ্বারা তৈরি। তো এর জন্য এখানে আমরা লিখেছি যে সেল মেমব্রেন ইজ মেড আপ অফ ফসফোলিপিড, প্রোটিন, লিপিড। তাহলে বোঝা গেল যে সেল মেমব্রেনটা কি আসলে, মানে কি কোন কোন উপাদান দিয়ে তৈরি। তাহলে এগুলো কিন্তু পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। তো ফসফোলিপিডের উপাদান, মানে সেল মেমব্রেনের উপাদান ফসফোলিপিড, প্রোটিন, লিপিড। তো এই দুটো জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। পিএলপি মডেল কে আবিষ্কার করেন এবং এর মধ্যে উপাদানগুলো কি কি। এরপর দেখে নেব যে সেল মেমব্রেনের কাজ। সেল মেমব্রেনের কাজ কি? এর কাজ হলো ট্রান্সপোর্ট অ্যান্ড শেয়ার মেটেরিয়াল, অর্থাৎ এক কোষ থেকে আরেক কোষে বিভিন্ন রকমের যে উপাদান, জল, খনিজ পদার্থ, লবণ, এগুলো যেগুলো আছে এগুলো ট্রান্সপোর্ট করে। তো এটা হলো এর একটা কাজ। মেনটেন সেল শেপ, কোষের যে একটা নির্দিষ্ট আকৃতি, সেই আকৃতি প্রদানের সহায়তা করে কিন্তু এই সেল মেমব্রেন বা কোষ পর্দা। আর এখানে আরও একটা পয়েন্ট আছে, এই সেল মেমব্রেনের থেকে কিন্তু তোমার নিউক্লিয় পর্দা, গলগি বস্তু, মাইটোকন্ড্রিয়া, এরকম বিভিন্ন যে কোষীয় অঙ্গাণুগুলো আছে এগুলো তৈরি হয়। তো তোমরা যারা ক্লাস দেখছো তাদেরকে বলবো এখানে ফাংশনে আরেকটা লিখে নেবে যে এখান থেকে নিউক্লিয় পর্দা, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু সহ বিভিন্ন কোষীয় অঙ্গাণু তৈরি হয়। এবং আরেকটা কাজ এটা হলো, এরা তোমার এখানে লিখছি না আমি, এটাও মুখে বলে দিচ্ছি, এরা কোষীয় যে সকল ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়া ঘটে সেইগুলোতে সাহায্য করে কিন্তু এই কোষ পর্দা বা সেল মেমব্রেন। তাহলে আবার বলে দিচ্ছি, ট্রান্সপোর্ট অ্যান্ড শেয়ার মেটেরিয়াল, অর্থাৎ পাশাপাশি থাকা আরেকটি কোষ থেকে বিভিন্ন রকমের পদার্থের ট্রান্সপোর্টে সাহায্য করে, কোষকে একটা নির্দিষ্ট আকার দিতে সাহায্য করে, কোষীয় যে ব্যাপন এবং অভিস্রবণ প্রক্রিয়া সেগুলো নিয়ন্ত্রণ করে। এবং 4 নম্বর কি, বিভিন্ন কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, নিউক্লিয় পর্দা এগুলো সৃষ্টিতে সাহায্য করে কিন্তু এই সেল মেমব্রেন বা কোষ পর্দা। আর একটা কথা, সেল মেমব্রেন আর সেল ওয়াল এই দুটোকে ভুলিয়ে ফেলবে না। সেল ওয়াল মানে কোষ প্রাচীর এবং সেল মেমব্রেন মানে কিন্তু কোষ পর্দা। তো বোঝা গেল। এবং এই আরেকটা কথা যেটা বলা, যে সেল মেমব্রেন থেকে কিন্তু একটা ক্যাটাগরি 2 কোশ্চেন আসতে পারে, সেটা কি, যে সেল মেমব্রেন বা কোষ পর্দা কোন উপাদান দ্বারা তৈরি, সেখানে দিয়ে দিল ফসফোলিপিড, প্রোটিন, লিপিড আর ওদিকে সেলুলোজ। তাহলে কোনটা দিয়ে তৈরি, সেই তিনটে কিন্তু তোমাকে, মানে যে কটা সঠিক উত্তর অপশনে থাকবে সেইগুলো কিন্তু তোমাকে ওএমআর এ ফিল আপ করতে হবে। তাহলে বোঝা গেল যে ক্যাটাগরি 2 কোশ্চেন কেমন হয় এবং সেল মেমব্রেন এবং সেল ওয়াল থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম, এগুলো নোট করে নাও। এরপর চলে আসছি নিউক্লিয়াসে। তো নিউক্লিয়াস কোষের গুরুত্বপূর্ণ একটা অংশ, এটা আমরা জানি যে আমাদের এইটুকু অন্তত কনসেপ্ট আছে যে কোষের কোন কোষ অঙ্গাণুকে কি বলে অত জানি না, কোষের মধ্যে যেটা থাকে সেটা হলো নিউক্লিয়াস। তো এই হলো সেই নিউক্লিয়াস, এটা অনেক বড় একটা পার্ট, কিন্তু হাতে যেহেতু সময় কম অত ডিটেলসে যাচ্ছি না, শুধু নিউক্লিয়াসের ফাংশন এবং ছোট কিছু পয়েন্ট যেগুলো তোমরা খাতায় নোট করে নেবে, তো সেগুলোই বলে দিয়ে চলে যাচ্ছি। এবং আশা করি প্রশ্ন যদি মানে হাই স্ট্যান্ডার্ডের না আসে তাহলে এর মধ্যে থেকেই কোশ্চেন আসবে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তো সবার প্রথমেই যেটা বলতে হয় যে নিউক্লিয়াসটা আবিষ্কার করেছিলেন কে, এটা আমি আগের ক্লাসে বলে দিয়েছি, তাও আর একবার বলে দিচ্ছি, রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন।
তো এই নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ কন্ট্রোল সেল ডিভিশন, অর্থাৎ কোষ বিভাজনে সাহায্য করে। কন্ট্রোল সেল গ্রোথ, কোষের বৃদ্ধিতে সাহায্য করে বা কোষের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে। কন্ট্রোল প্রোটিন অ্যান্ড এনজাইম সিনথেসিস, প্রোটিন এবং উৎসেচকের যে সংশ্লেষ ঘটে কোষের মধ্যে সেগুলোকে নিয়ন্ত্রণ করে এই নিউক্লিয়াস। প্রোডাকশন অফ রাইবোজোম, অর্থাৎ রাইবোজোমকে মানে রাইবোজোমের প্রোডাকশনে সাহায্য করে। স্টোরেজ ডিএনএ আরএনএ রাইবোজোম, এই নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু তোমার থাকে ডিএনএ আরএনএ রাইবোজোম, এইগুলো কিন্তু তোমার থাকে এই নিউক্লিয়াসের মধ্যে। এবার পরীক্ষায় অনেক সময় এই প্রশ্ন দিতে পারে যে এই যে ডিএনএ আরএনএ রাইবোজোম এটা নিউক্লিয়াসের কোন অংশে থাকে? তো সঠিক উত্তর হবে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম হবে সঠিক উত্তর। তো তোমরা লিখে নেবে খাতায়, এখানে লিখছি না। তো বোঝা গেল আশা করি নিউক্লিয়াস সম্পর্কে। তো নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন, এখানে লিখে দিয়েছি। এর কাজ সেল ডিভিশন কন্ট্রোল করা, সেলের গ্রোথ কন্ট্রোল করা, প্রোটিন এবং এনজাইম সিনথেসিস কন্ট্রোল করা, প্রোডাকশন অফ রাইবোজোম এতে হেল্প করা, স্টোরেজ ডিএনএ আরএনএ রাইবোজোম এতে সাহায্য করা। আর নিউক্লিওপ্লাজমে থাকে এই ডিএনএ আরএনএ রাইবোজোম। তো এরপর আমরা আসবো মাইটোকন্ড্রিয়ায়। তো মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তো মাইটোকন্ড্রিয়ার ডিটেলসটা আমি বোর্ডে নিয়ে আসছি। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, ইংলিশে বলে পাওয়ার হাউস অফ সেল। এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন কে? আগের ক্লাসে বলেছি, আবার বলে দিচ্ছি, কার্ল বেন্ডা মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন। তো এর ফাংশন কি? পাওয়ার হাউস অফ সেল এখানে লিখে রেখেছি। তার মানে কি? এরা কোষের যে শক্তি উৎপাদনে সাহায্য করে। এর কাজ কোষের শক্তি উৎপাদন করা, তার জন্য একে বলা হয় পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল। এরপর আছে এটিপি, এটা এটিপি উৎপাদনে সাহায্য করে। এই এটিপির পুরো নাম কি? এটিপির পুরো নাম অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এবং এই এটিপি থেকে উৎপন্ন হয় এডিপি। এডিপির পুরো নাম অ্যাডিনোসিন ডাইফসফেট। এরপর আসছি রেসপিরেশন। এটা এই মাইটোকন্ড্রিয়া রেসপিরেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রেসপিরেশন মানে শ্বসন, তো শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই মাইটোকন্ড্রিয়া। এছাড়া ফ্যাটি অ্যাসিডের বিটা জারণে সাহায্য করে কিন্তু এই মাইটোকন্ড্রিয়া। তো এবার আমরা পড়ব প্লাস্টিড। তো প্লাস্টিড নিয়েও আগের ক্লাসে আমি বলেছিলাম যে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তো এই প্লাস্টিডকে আবিষ্কার করেন, এই প্লাস্টিড আবিষ্কার করেন হেকেল। এই প্লাস্টিড আবিষ্কার করেন কে? হেকেল। এই বিজ্ঞানী আর্নেস্ট হেকেল এই প্লাস্টিড আবিষ্কার করেন। তো এই প্লাস্টিড সম্পর্কে বর্তমানে ক্লাস 9-এর বইয়ে কিন্তু এই তিনটের কথা আছে, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তো আমরা এই তিনটে বিষয় জানবো এবং তার সাথে আরও কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো। তো প্রথমেই যেটা বলবো যে প্লাস্টিড, এই প্লাস্টিডের প্রথম টাইপ আসছে ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্ট কোথায় দেখা যায়? এটা দেখা যায় ফুলের পাপড়িতে এবং ফলের ত্বকে। এরপর আসছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট দেখা যায় পাতায়। এরপর আসছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট সাধারণত গাছের অভ্যন্তরীণ যে অংশগুলো আছে সেখানে কিন্তু এই লিউকোপ্লাস্ট দেখা যায়। তো এছাড়াও আরও তিনখানা প্লাস্টিড আছে, সেগুলো কি? অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট এবং প্রোটিনোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টের কাজ কি? এর কাজ হলো শর্করা সঞ্চয় করা। এর কাজ হলো শর্করা সঞ্চয় করা। ইলাইওপ্লাস্টের কাজ কি? ইলাইওপ্লাস্টের কাজ ফ্যাট সঞ্চয় করা। আর প্রোটিনোপ্লাস্ট এর কাজ কি? প্রোটিন সঞ্চয় করা। তো এই গেল আরো তিনটে প্লাস্টিডের কাজ। এরপর যেটা আলোচনা করব যে ক্লোরোপ্লাস্ট। আরেকটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যে প্লাস্টিড, এই প্লাস্টিড কোথায় পাওয়া যায়? উদ্ভিদের মেসোফিল কলায়। উদ্ভিদের মেসোফিল কলায়, মেসোফিল কলাতে কিন্তু এই প্লাস্টিড পাওয়া যায়। তাহলে বোঝা গেল প্লাস্টিড আবিষ্কার করেন আর্নেস্ট হেকেল। উদ্ভিদের মেসোফিল কলায় এই প্লাস্টিডের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্লাস্টিড আমরা এখানে জানলাম টোটাল 6 প্রকার, তার মধ্যে ইম্পর্টেন্ট আছে এই তিনটে, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এছাড়া অ্যামাইলোপ্লাস্ট, ইলাইওপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট আছে।
ক্রোমোপ্লাস্টের কাজ ক্রোমোপ্লাস্ট পাওয়া যায় ফলের ত্বক, ফুলের পাপড়িতে, ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় উদ্ভিদের পাতায়, লিউকোপ্লাস্ট পাওয়া যায় গাছের অভ্যন্তরীণ অংশে। এবং এই যে তিনটে দিলাম এখান থেকে সাধারণত এদের কাজ দেয়। তো এই কাজটাই আমি লিখেছি, আর কিছু বললাম না। অ্যামাইলোপ্লাস্টের কাজ শর্করা সঞ্চয় করা, ইলায়োপ্লাস্টের কাজ ফ্যাট সঞ্চয় করা এবং প্রোটিনোপ্লাস্টের কাজ প্রোটিন সঞ্চয় করা। তো যেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি প্রত্যেকে এইগুলো খাতায় লিখে নেবে, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক। এরপর চলে যাব ক্লোরোপ্লাস্ট। তো এই ক্লোরোপ্লাস্টের যে অংশ, সাধারণত 4টে অংশ দেখা যায়। এর 4টে অংশ কি কি, এর যদি আমরা এখানে টানি তাহলে টেনে লিখি, তাহলে এখানে প্রথমে আসবে আউটার মেমব্রেন। আউটার মেমব্রেন, 2 আছে ইনার মেমব্রেন। তো এই আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেন এটা নিয়ে আমাদের অত মাথা ঘামাতে হবে না, সাধারণত খুব একটা কোশ্চেন দেয় না। এরপর যেটা দেব যে সেটা হলো তোমার প্লাস্টিড। এর 3 নাম্বার যে পার্ট দেব, 3 নাম্বার যে পার্টটা দেব, এই পার্ট থেকে কিন্তু পরীক্ষায় মারাত্মক ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, সেটা হলো গ্রানা। এই গ্রানার থেকে ডাব্লিউবিপি কনস্টেবলে প্রত্যেকবার না বলা ভুল, মাঝে মধ্যেই এই গ্রানা স্ট্রোমা এখান থেকে একটা কোশ্চেন দিয়েই থাকে। তো এই গ্রানাতে কি হয়, গ্রানা কিন্তু ক্লোরোপ্লাস্টের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই গ্রানাতে সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে। এখানে কোন দশা ঘটে, এখানে দশে আলোক দশা, এখানে সালোক সংশ্লেষের আলোক দশা ঘটে। এবং 4 নম্বর যে অংশ আছে, 4 নম্বর অংশ সেটা হলো স্ট্রোমায় কি ঘটে, সালোক সংশ্লেষের অন্ধকার দশা ঘটে, সালোক সংশ্লেষের অন্ধকার দশা ঘটে স্ট্রোমাতে। পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, গ্রানা ইম্পর্টেন্ট, স্ট্রোমা ইম্পর্টেন্ট, ক্লোরোপ্লাস্ট ইম্পর্টেন্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট ইম্পর্টেন্ট, প্লাস এই যেই তিনটে বললাম অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট, এদের যে কাজ এগুলো ইম্পর্টেন্ট। আবিষ্কার করেছেন আর্নেস্ট হেকেল। প্লাস্টিড কোথায় লেখা যায়, মেসোফিল কলাই। এগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, খাতায় নোট করে নেবে এবং বই থেকে পড়বে, আরও ডিটেলসে আছে। এখন যেহেতু সময় কম, আমার হাতেও সময় নেই, তার জন্য আমি শর্টে যেইটুকু বলার সেইটুকু বলে দিলাম। তো অলরেডি আজকের ক্লাসটা অনেক বড়ই হয়ে গেছে, 15 মিনিট, আশা করছি 15 মিনিটের বেশি হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। তো সেল পার্টের আর অল্প একটু অংশ বাকি আছে, সেটা আমি নেক্সট ক্লাস শুরু করার সময় আমি কিন্তু করিয়ে দেবো। এবং তারপর আমরা নেক্সট ক্লাসে হিউম্যান ডিজিজটা আগে পড়ে নেব। তো হিউম্যান ডিজিজটা থেকে প্রত্যেক বছরই 1 থেকে 2টো কোশ্চেন দেয়, তো ইম্পর্টেন্ট টপিক, তো ওটা করবো। তার আগে সেলের যে শেষ অংশটা বাকি আছে সেটা আমি কিন্তু শেষ করাবো ওই দিন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখছি। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, অন্যান্য বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং যারা ক্লাস নোটের জন্যে এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওনি, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। আমরা কিন্তু সেখান থেকে নিয়মিত তোমাদের জন্যে ক্লাস নোট ক্লাসের শেষে প্রোভাইড করব। তো শেষ করছি আজকের ক্লাস। তো ক্লাসটা অবশ্যই লাইক করে দেবে।